শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। লাশের মিছিলও রুখতে পারছে না অবৈধ ইউরোপ যাত্রা। 10 বছরে প্রাণ গেছে 2000 বাংলাদেশির। ম্যাকাই টেস্টে বোলারদের দাপট। 18 উইকেটের প্রথম দিন শেষে কিছুটা আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে গত 3রা আগস্ট লিবিয়ার তব্রুক থেকে নৌকায় উঠেছিলেন 38 বাংলাদেশি। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছার লক্ষ্য ছিল রাবারের নৌকাটির, কিন্তু মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে গেলে কোনো খাবার ও পানি ছাড়াই টানা 10 দিন সাগরে ভাসতে থাকেন আরোহীরা। এর মধ্যে মারা যান 9 বাংলাদেশি। তাদের সবার মরদেহ ফেলে দেওয়া হয় সাগরেই। বেঁচে থাকা বাকি অভিবাসন প্রত্যাশীরা 13 আগস্ট মিশরের মার্সা মাত্রুহ উপকূলে পৌঁছলে পুলিশ তাদের অসুস্থ ও অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিশোরগঞ্জের অষ্টগ্রামের তরুণ মেহেদি হাসান। আর গত 16 আগস্ট একই উপকূল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। লিবিয়ার উপকূল থেকে 2024 সালের এক রাতে নৌকায় উঠেছিলেন এক বাংলাদেশি তরুণ। পরিবারের কাছে তার শেষ বার্তা ছিল, ইতালি পৌঁছলে ফোন দেব। এরপর আর কোনো ফোন আসেনি। কয়েক মাস ধরে পরিবারের সদস্যরা দালাল, পরিচিতজন ও বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তিনি ভূমধ্য সাগরে ডুবে গেছেন নাকি কোনো অজ্ঞাত পথে হারিয়ে গেছেন। পরিবারের কাছে তিনি আজও নিখোঁজ। এটি কেবল একটি পরিবারের গল্প নয়। অবৈধ বা অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে গত 1 দশকে এমন পরিণতির শিকার হয়েছেন হাজারো বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মিসিং মাইগ্রান্টস প্রজেক্টের গ্লোবাল ডেটাবেস পর্যালোচনায় দেখা যায় 2015 থেকে 2025 সাল পর্যন্ত বিশ্বের 9টি অনিয়মিত অভিবাসন পথে ঘটে যাওয়া 84টি পৃথক দুর্ঘটনায় অন্তত 1329 বাংলাদেশি মারা গেছেন এবং আরও 859 জন নিখোঁজ রয়েছেন। অর্থাৎ গত 1 দশকে 2188 বাংলাদেশির কোনো না কোনোভাবে মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। এ মৃত্যুর মানচিত্রে সবচেয়ে ভয়ঙ্কর পথটি ভূমধ্য সাগর। লিবিয়া বা তিউনিসিয়া থেকে এ সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছার চেষ্টায় 1171 বাংলাদেশি মারা গেছেন এবং নিখোঁজ হয়েছেন 773 জন। অর্থাৎ মোট মৃত্যু ও নিখোঁজের প্রায় 90%-এরই বেশি ঘটেছে শুধু এ রুটে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রায় ভয়াবহতার সবচেয়ে বড় উদাহরণ 2015 সাল। ওই বছর মাত্র 4টি ঘটনায় 924 বাংলাদেশি নিহত ও 363 জনকে নিখোঁজ হিসেবে রেকর্ড করা হয়। ফলে 1 বছরে এ রুটে মৃত ও নিখোঁজের সংখ্যা দাঁড়ায় 1227-তে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে এ সংখ্যা প্রকৃত চিত্রের চেয়ে কম, কারণ সমুদ্র পথে অনেক নৌযান নিখোঁজ হলেও যাত্রী বা মৃতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয় না। IOM এর ভাষ্য অনুযায়ীও অভিবাসন পথে মৃত্যু ও নিখোঁজের তথ্য সংগ্রহে বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে সমুদ্রের নিখোঁজদের সংখ্যা নিরূপণ অত্যন্ত কঠিন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কার্গো নিয়ে নতুন জাহাজ এসেছে বঙ্গোপসাগরে। এটি এক্সিলারেট টার্মিনালে যুক্ত হয়েছে। টানা 3 দিন বন্ধ থাকার পর 22 আগস্ট শনিবার বিকেলে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করেছে এক্সিলারেট। এতে গ্যাসের সরবরাহ বাড়তে শুরু করেছে, তবে গ্যাস সংকট পুরোপুরি কাটতে আরও কিছুদিন লাগতে পারে। জ্বালানি বিভাগের অনুমোদনে LNG আমদানি তদারক করে পেট্রোবাংলা। আমদানির দায়িত্বে রয়েছে পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড RPGCL। LNG সরবরাহের সঙ্গে যুক্ত 3 জন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন,
বেলা ২টা থেকে ১০ কোটি ঘনফুট করে সরবরাহ শুরু করেছে এক্সিলারেট। রাত ৯টার পর থেকে সরবরাহ কিছুটা বাড়তে পারে। এর আগে টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর ১৫ই আগস্ট সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু হলে গ্যাস সরবরাহ বাড়ে। তবে এলএনজির নতুন কার্গো না থাকায় এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ কমতে কমতে গত বুধবার বিকেলে পুরোপুরি বন্ধ হয়ে যায়। জাহাজ আসার পর টার্মিনালে থাকা মজুদ থেকে সরবরাহ শুরু করেছে তারা। দেশে ৯ বছর ধরে দেশীয় গ্যাসের উৎপাদন কমছে। ঘাটতি পূরণে ২০১৮ সাল থেকে এলএনজি আমদানি শুরু হয়। মহেশখালীতে আমদানি করা এলএনজি সরবরাহের দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির, অন্যটি দেশীয় কোম্পানি সামিটের। গত ২১শে জুলাই অগ্নি দুর্ঘটনার পর এক্সিলারেট এনার্জির টার্মিনাল বন্ধ হয়ে যায়। ১৫ই আগস্ট তারা পুরোদমে এলএনজি সরবরাহের জন্য তৈরি হয়, কিন্তু নতুন এলএনজি কার্গো না আসায় পুরনো মজুদ থেকে আংশিক সরবরাহ শুরু করে। এক্সিলারেট বন্ধের পর থেকেই সক্ষমতার বেশি সরবরাহ করে আসছে সামিট। মাঝে এলএনজি না থাকায় সামিট থেকেও সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। বাংলাদেশ থেকে বাধ্য হয়ে ভারতে চলে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের আগামী ৬ মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে ঘোষণা করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সব ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের নতুন ৩টি ফৌজদারি আইনের ওপর শিলিগুড়িতে আয়োজিত এক প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় অমিত শাহ জানান, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর অধীনে নাগরিকত্বের আবেদনগুলো যাচাই ও চূড়ান্ত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ৮টি জেলার কালেক্টরদের ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে যেসব হিন্দু, শিখ ও জৈন শরণার্থী ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, তাদের সবাইকে অত্যন্ত মর্যাদার সঙ্গে এখানে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর বা তার আগে ভারতে প্রবেশ করা যোগ্য হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আইনি সুযোগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট করে অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে সরকার শনাক্ত, বাতিল এবং বহিষ্কার নীতি অনুসরণ করবে। তিনি আরও বলেন, আমি বাংলার মানুষকে আবারও প্রতিশ্রুতি দিতে চাই যে প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হবে এবং পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ স্থল সীমান্ত থাকায় পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশ থেকে হওয়া অভিবাসন ও অনুপ্রবেশের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল একটি রাজনৈতিক ইস্যু। ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রতিনিয়ত রাজ্যে অনুপ্রবেশ রোধ এবং সিএএ বাস্তবায়নকে তাদের অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা হিসেবে ব্যবহার করে আসছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। গত সপ্তাহের ৫ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এ সময় সার্বিক সূচক ডিএসইএক্স সূচক কমেছে ১.৫% বেশি। পাশাপাশি এক্সচেঞ্জটির অন্যান্য সূচকেও নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও গত সপ্তাহে সূচকের নিম্নমুখিতা দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৯৮ পয়েন্ট কমে ৫,৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৫,৮৮৪ পয়েন্ট।
নির্বাচিত কোম্পানির সূচক ডিএস 30 সপ্তাহের ব্যবধানে 0.30 পয়েন্ট কমে 2163 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল 2193 পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহ 21 পয়েন্ট কমে 1156 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল 1177 পয়েন্ট। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। টস জিতে বোলিং বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে ফেরান মিচেল স্টার্ক। সেই যে শুরু। এরপর সারাদিনে দুই দল মিলিয়ে হারিয়েছে 18 উইকেট, যার 12টি নিয়েছেন দুই দলের দুই বাঁহাতি পেসার স্টার্ক ও শরীফুল ইসলাম। দুর্দান্ত বোলিংয়ে 10 ওভারে 12 রান দিয়ে 6 উইকেট নেন স্টার্ক। বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র 64 রানে। এমন কিছুর পর কোনো আশায় বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু প্রথম দিন শেষে অন্তত তা বেঁচে আছে। আগের 13 টেস্টে কখনো 4 উইকেট না পাওয়া শরীফুল একাই 6 উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি। 8 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া 165 রানে দিন শেষ করেছে। তাদের লিড এখন 101 রানের। অস্ট্রেলিয়াকে অল আউট করার পথে বাংলাদেশের বড় বাধা গ্রিন। 81 বলে 51 রান করে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী আরেক অপরাজিত নাথান লায়ন 28 বলে করেছেন 10 রান। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।